আজ আমরা অধ্যায় নম্বর 8 নম্বর অধ্যায়টাকে জানবো। মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন বলে অধ্যায়ের নাম। মানুষের খাদ্য মানে মানুষ যে খাবার খায় সেই খাবার সম্পর্কে এবং সেই খাবারটা কিভাবে উৎপাদন করা হয়, কিভাবে তৈরি করা হয়, চাষের মাধ্যমে কিভাবে তৈরি করা হচ্ছে, সেইটা আমরা এই অধ্যায়ের মধ্যে জানবো। তো ফার্স্টে যেটা বলার সেটা হলো এই অধ্যায়টাকে আমরা 3টে ভাগে ভাগ করি এবং আমি চেষ্টা করব 3টে পার্টের মধ্যে ক্লাসটাকে পুরো চ্যাপ্টারটাকে শেষ করার। তো আজকে পার্ট 1, তাই এটা পার্ট 1-এর মধ্যে পড়বে কোনটা? ফসল ও ফসলের বৈচিত্র্য ও ফসল উৎপাদন। এবং বি নম্বর পার্ট হচ্ছে উদ্ভিদজাত খাদ্য, চাষের বিভিন্ন পদ্ধতি, আর প্রাণীজাত খাদ্য ও চাষের বিভিন্ন পদ্ধতি। এইটা আমরা জানবো। এই 3টে হলো পার্ট। তো প্রথম পার্টের মধ্যে ফসল ও ফসলের বৈচিত্র্য মানে ফসল সম্পর্কে জানতে হবে, যে কি ফসল কি হয় সেটা সম্পর্কে জানবো, এবং তার যে বিভিন্ন রকমের ধরন, যে টাইপগুলো হয় সেইটা জানবো, এবং ফসল উৎপাদন কিভাবে তৈরি করা হচ্ছে সেটা জানতে হবে। সেকেন্ডে জানতে হবে, দেখো আমরা খাবার কিন্তু মূলত 2 ধরনের খাবার খাই। একটা যেটা উদ্ভিদের থেকে পাই সেই খাবার খাই, আর একটা হচ্ছে প্রাণীদের থেকে পেয়ে থাকি। সেটা মাছ, মাংস, ডিম যা ইচ্ছা হতে পারে। তো সেটা প্রাণীদের থেকে পাচ্ছি, আর একটা উদ্ভিদের থেকে পেয়ে থাকি। তো উদ্ভিদজাত খাদ্য চাষের যে বিভিন্ন পদ্ধতি মানে উদ্ভিদ জাতীয় যে খাবার সেগুলো চাষের যে পদ্ধতি সেইটা আমরা পার্ট 2-তে জানবো, এবং পার্ট 3-তে অর্থাৎ সি নম্বরে প্রাণীজাত খাদ্য চাষ কি করে করা হয়, প্রাণীজাত মানে যে প্রাণী জাতীয় খাদ্য মাছ, মাংস, দুধ, ডিম এগুলো কিভাবে চাষ করা হচ্ছে সেই সম্পর্কে আমরা সিতে জানবো। ক্লিয়ার হলো? তো আজকে পার্ট 1 তার মানে এইটা জানবো। তো প্রথমেই যেটা জানতে হবে, একটা নতুন শব্দের সাথে পরিচিত হতে হবে আমাদের, সেটা হলো কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞান কি? আমরা যেরকম ইতিহাস, বাংলা, ভূগোল পড়ি না, বিজ্ঞানের ওরকম একটা টাইপ হলো কৃষি বিজ্ঞান। বিজ্ঞানের একটা পার্ট হলো কৃষি বিজ্ঞান। ক্লিয়ার? যেখানে কৃষি সম্পর্কে জ্ঞান দান করা হয়, কৃষি সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি, সেটা হলো কৃষি বিজ্ঞান। কৃষি মানে কিন্তু শুধুমাত্র মাঠে যে চাষ করা হয় ধান, গম, ডাল, ভুট্টা, এগুলো কিন্তু শুধুমাত্র কৃষির মধ্যে পড়ে না। কৃষি কিন্তু পশুপালনের মধ্যেও পড়ে থাকে। মানে পোলট্রি ফার্ম, মাছ চাষ, এগুলোও কিন্তু চাষ বা কৃষির মধ্যে হয়ে থাকে। তাই কৃষি বিজ্ঞান কিন্তু মূলত বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে প্রাণীদের এবং উদ্ভিদদের বা উদ্ভিদ জাতীয় খাদ্য কিভাবে তৈরি করা হচ্ছে এবং তা কিভাবে সংগ্রহ করা হয়, এই সমস্ত ব্যাপারে আমরা জ্ঞান অর্জন করি, এই সমস্ত ব্যাপারে আমরা আলোচনা করি, পরীক্ষা নিরীক্ষা করি এই কৃষি বিজ্ঞান সাবজেক্টটাতে, বিষয়ে। এই সাবজেক্টের মূলত 4টে অংশ। কি কি? মাটির ব্যবস্থাপনা, 2 ফসল উৎপাদন, 3 উদ্যান বিজ্ঞান, এবং 4 হচ্ছে পশুপালন। এই 4টে বিষয় আমরা মূলত এই কৃষি বিজ্ঞানের মধ্যে পেয়ে থাকি। তো প্রথমত মাটির ব্যবস্থাপনা মানে মাটিকে কিভাবে ঠিকঠাক করা হবে, মাটি একটা চাষের পক্ষে কোন মাটিটা কোন চাষের পক্ষে বেটার সেইটাকে চুজ করা, বা মাটিটা কেমনভাবে আমরা যদি মাটিটাকে কেমনভাবে রাখলে, ভিজে রাখলে বা ঝুরঝুরে রাখলে, মানে যেটা নরম হবে মাটিটা, সেই রকম অবস্থায় চাষ ভালো হবে, নাকি বেশি একদম পুরো শক্তপোক্ত মাটির মধ্যে চাষ ভালো হবে, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি ব্যাপার আমরা ইত্যাদি বিষয়গুলো আমরা এই ব্যাপারে আমরা এই জায়গাটায় অর্থাৎ মাটির ব্যবস্থাপনার মধ্যে জানি। দ্বিতীয়ত ফসল উৎপাদন, অর্থাৎ ফসলকে কিভাবে উৎপাদন করা হয়, কিভাবে তৈরি করা হচ্ছে সেই সম্পর্কে আমরা জানি ফসল উৎপাদনের মধ্যে। নাম্বার 3 হচ্ছে উদ্যান বিজ্ঞান। মানে কি উদ্যান বিজ্ঞান হচ্ছে, এটা একটু ইম্পর্টেন্ট। উদ্যান বিজ্ঞান কি? উদ্যান বিজ্ঞান হলো ফল, ফুল বা বিভিন্ন ধরনের সবজি, তাছাড়া ঘর সাজানোর বিভিন্ন ধরনের সামগ্রী, যে বিজ্ঞানের মধ্যে বা যেভাবে চাষ করা হয়, যার মধ্যে চাষটা করা হচ্ছে না, সেইটা হলো উদ্যান বিজ্ঞান। মানে ধরো ফল চাষ করা হচ্ছে, ফুল চাষ করা হচ্ছে, বা ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস বা সবজি, সেটা টমেটো হতে পারে বা অন্য কিছু হতে পারে। তো ফুলের মধ্যে রজনীগন্ধা হতে পারে, গোলাপ হতে পারে ইত্যাদি। ঘর সাজানোর জিনিসপত্র ইত্যাদি সাজানোর জন্য আমাদের যে যে জিনিসগুলো চাষ করা হয়ে থাকে না, তা এই ধরনের জিনিস মানে ওই যে চাষ রিলেটেড যে জিনিসগুলো, ওগুলোকে মূলত আমরা উদ্যান বিজ্ঞান বলে থাকি। অর্থাৎ বিজ্ঞানের এটা একটা পার্ট যেখানে মূলত উদ্যান মানে যেখানটায় ফল চাষ করা হয়, একটা বাগান বানিয়ে, বাগান কোয়ালিটি বানিয়ে যেটা চাষ করা হয় সেটা হলো উদ্যান বিজ্ঞানের মধ্যে পড়ছে। নাম্বার 4 হচ্ছে পশুপালন। পশুপালন বলতে
গরু, ছাগল, মুরগি ইত্যাদিকে চাষ করা হচ্ছে যেভাবে, পশুদেরকে চাষ করা হয় যেটার মাধ্যমে, সেটা হলো পশুপালনের মধ্যে পড়ে। তো ওর মধ্যে আমরা পশুপালন করে থাকি। ক্লিয়ার হলো? এবার নেক্সট আমাদের জানতে হবে যে ফসল, আমরা একদম শুরুতেই শব্দটা আমরা পাচ্ছি ফসল, ফসল উৎপাদনের বৈচিত্র্য। ফসল কথাটা কিন্তু আমরা ব্যবহার করে থাকছি। ফসল কি? ফসল বা শস্য হলো চাহিদার জন্য, মানে আমার দরকার সেই অনুযায়ী, বা জীবিকা নির্বাহের জন্য, কি বললাম, চাহিদার জন্য, চাহিদা বলতে আমার প্রয়োজন কোনো কিছু, তা চাহিদার জন্য বা জীবিকা নির্বাহের জন্য মানে পয়সা ইনকামের জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদ আমরা যখন কোনো একটা টাইপের উদ্ভিদ যখন অনেক অঞ্চল জুড়ে চাষ করে থাকি না, অনেক অঞ্চল জুড়ে চাষ করে থাকি, সেইটাকে বলা যায় ফসল বা শস্য। ফর এক্সাম্পল ধরো ধানকে আমি যদি একটা ধান গাছ বা ধানকে যদি বাড়ি লাগিয়ে থাকি, বা 5-10টা ধান গাছ আমি লাগালাম, ধানের বীজ পুঁতে দিলাম, ধানটাকে ফেলে দিলাম, ফেলে দিলে সেখান থেকে গাছ হলো, সেইটা কিন্তু ফসল বা শস্য বলবো না, মানে সেটা ধান গাছ বলতে পারি। কিন্তু ওই জিনিসটা যখন অনেক বড় অঞ্চলের মধ্যে, একটা মাঠের মধ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে আমি যদি চাষ করে থাকি, তখন সেটাকে আমরা বলবো ফসল বা শস্য। ক্লিয়ার হলো? এই হলো ফসল বা শস্যের বিষয়। এবার এই ফসল বা শস্য বিভিন্ন টাইপের হয়, মানে বুঝলে না তো? মানে ফসল কিন্তু এই যে ধান দেখতে পাচ্ছ বা গম দেখতে পাচ্ছ, এগুলো হলো তন্ডুল জাতীয় ফসল, এগুলো একটা টাইপ, তন্ডুল জাতীয় ফসল। আর কি হতে পারে? তন্তু জাতীয় ফসল, অর্থাৎ যে সমস্ত ফসলের মধ্যে একটু দেখবে আঁশ আঁশ, আঁশ আঁশ মানে বুঝলে, মানে একটু তুলো তুলো বা একটু তুষ তুষ জাতীয় জিনিস থাকবে, একটু তুলোর মতন জিনিস থাকবে, সফট, সেইটা হলো তন্তু জাতীয় উদ্ভিদ। মানে যেটা পাট হতে পারে, তুলো হতে পারে, এগুলো হচ্ছে তন্তু জাতীয় উদ্ভিদ। মানে তুলো গাছ বা পাট চাষ করলে এটা হচ্ছে তন্তু জাতীয় উদ্ভিদ। আর কি হতে পারে? আর হতে পারে তৈল জাতীয়, মানে যেখান থেকে আমরা তেল পাই, তৈল জাতীয় ফসল, তেল পাওয়া যাবে এমন ফসল, সর্ষে হতে পারে, সূর্যমুখী হতে পারে। তারপরে হচ্ছে ডাল জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল হতে পারে, কি হতে পারে, ছোলা হতে পারে, মটর হতে পারে, ইত্যাদি হচ্ছে ডাল জাতীয় ফসলের মধ্যে পড়ছে। আরও হয় এরকম 9খানা পার্ট আছে, তো আমি একটা ছক দিয়ে দিচ্ছি, এটা পড়ে নেবে, ঠিক আছে? ছক দিয়ে দিচ্ছি, এটা পড়ে নেবে। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফসল মূলত দুটো টাইপের হয়, একটা খারিফ ফসল আর একটা হচ্ছে রবি ফসল। এই যে আমরা দুটো ভাগে ভাগ করেছি না, এই দুটো ভাগে ভাগ করার কারণ হচ্ছে ঋতু। ঋতু বলতে আরে কোনো নাম বলছি না, কোনো মেয়ের নাম বলছি না, ঋতু বলতে আমি বলতে চাইছি যে কাল, মানে গরমকাল, শীতকাল, সেই যে ঋতু, ঋতুর উপরে ডিপেন্ড করে আমরা ফসলকে দুটো ভাগে ভাগ করে থাকি। ঋতুর উপরে ডিপেন্ড করে আমরা ফসলকে দুটো ভাগে ভাগ করি, একটা খারিফ ফসল আর একটা রবি ফসল। খারিফ ফসল কখন চাষ করা হয়? খারিফ ফসল মূলত আমরা চাষ করে থাকি বর্ষার শুরুতে, শুরুতে চাষ করি এবং সেটাকে তুলে নেওয়া হয় বর্ষার শেষে। তা বর্ষার শুরুটা মূলত কোন টাইমে হয়? জুন জুলাই নাগাদ, জুন জুলাইতে শুরু করা হয়। বেটারভাবে লেখা কিভাবে লিখবে, যে সমস্ত ফসলকে, সাধারণত যে সমস্ত ফসলকে আমরা বর্ষার শুরুতে ব্র্যাকেটের মধ্যে লিখবে জুন জুলাই মাসে ব্র্যাকেট ক্লোজ চাষ করে থাকি, এবং ফসলগুলোকে তুলে নেওয়া হয় মূলত বর্ষার শেষে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ, ব্র্যাকেটের মধ্যে এটা লিখে রাখতে হবে। তো যে সমস্ত ফসলকে এই টাইমের মধ্যে চাষ করা হয়ে থাকে সেটাই হচ্ছে খারিফ ফসল। তার মানে বর্ষার শুরুতে আর বর্ষার শেষে, এইটুকু মানে বর্ষার যে মাঝামাঝি টাইমটা, ওর মধ্যে আমরা খারিফ ফসলটাকে চাষ করে থাকি। আর বর্ষা শেষ হয়ে গেল, বর্ষার শেষ থেকে শুরু করে, অর্থাৎ শীতকাল থেকে শুরু করে শীতের শেষ পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালের মধ্যে রবি ফসলকে চাষ করে থাকি। এবার দেখো, যে ফসলটা আমরা বর্ষাকালের মধ্যে করে থাকি, তার মানে সেখানে আমার জলের চাহিদা বেশি, তার মানে সেটা কিন্তু জলের উপরে ডিপেন্ড করছে, বর্ষার উপরে ডিপেন্ড করে খারিফ ফসলকে আমরা চাষ করে থাকি। এর এক্সাম্পল কি? ধান, ভুট্টা, তুলো, সয়াবিন ইত্যাদি হলো খারিফ ফসলের উদাহরণ। মানে এগুলো আমরা বর্ষার উপরে ডিপেন্ড করে চাষ করে থাকি। আর রবি ফসল মূলত আমরা বর্ষার উপরে ডিপেন্ড করি না, মানে বিশাল যে জলের প্রয়োজন পড়ে তা না, কম জলের মধ্যেও হয়ে যায়। রবি ফসলটা যেহেতু শীতকাল টাইম জল প্রয়োজন, বাট মোটামুটি বর্ষাকালে যতটা জলের প্রয়োজন ততটা লাগে না, আর এটা অবভিয়াসলি বর্ষার উপরে ডিপেন্ড করে না। আর খারিফ ফসলগুলো বর্ষার উপরে ডিপেন্ড করে, মানে বৃষ্টি হবে, বৃষ্টি হলে ভালো চাষ হবে। এবার অতিরিক্ত বৃষ্টি হয়ে গেলে, মানে বন্যা হয়ে গেলে আবার তো খারাপ হয়ে যাবে, সেটা হবে না। মিডিয়াম একটা বর্ষার
উপরে ডিপেন্ড করছে খারিফ ফসল। ক্লিয়ার হলো? আচ্ছা, রবি ফসলের এক্সাম্পল কি? রবি ফসল হয় গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে, তারপরে যে গম রবি ফসলের এক্সাম্পল গেল। আমরা এরপরে জানবো যে কৃষি কাজ কাকে বলে। কৃষিকাজ, দেখো এখানে কৃষিকাজের ধাপ বলে লিখেছি। কৃষিকাজ কথাটা আগে মানে বুঝতে হবে। কৃষি বা চাষ, কোনো কিছুকে চাষ করার জন্য একজন চাষি সারা বছরে বা ওই গোটা চাষের মানে যে জিনিসটা চাষ করছে সেই চাষ করার জন্য যে যে ধাপের মধ্যে দিয়ে ফসলটাকে চাষ করে থাকে, ওই যে বিভিন্ন রকমের স্টেপ, যে বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে এগোচ্ছে, সেইটা হলো কৃষিকাজ। সেইটা হলো কৃষিকাজ। মানে কৃষি বা ফসলটাকে পালনের জন্য, কৃষিটা ওই সেই ফসলটাকে উৎপাদনের জন্য, তৈরি করার জন্য, পরিপূর্ণ করার জন্য, একটা পুষ্টভাবে পাওয়ার জন্য বিভিন্ন পর্যায়ের মধ্যে যে যে কাজ করে যায় সেইটা হলো কৃষিকাজ। আর কৃষিকাজের ধাপগুলো কি কি, মানে কৃষক কি কি ধাপে একটা মূলত চাষগুলো করে থাকে, মূলত আমরা এখানে 8খানা ধাপ লিখেছি। সেই 8টা ধাপের মধ্যে দিয়ে একজন কৃষক চাষ করে থাকে। কি কি ধাপ? প্রথমে একদম ফার্স্টে মাটি তৈরি করতে হয়। মানে মাঠের যে জমিটা, সেই জমিটা যদি মানে একদম পুরো শুকনো কটকটে একটা অবস্থায় যদি পড়ে থাকে, তার মধ্যে তো আমরা চাষ করতে পারবো না। সেটাকে নরম করতে হবে, খুঁড়তে হবে, খুঁড়ে নরম করতে হবে, প্রয়োজনে জল দিতে হবে, দিয়ে সেটাকে নরম করতে হয়। তার মানে চাষের জমিটাকে, জমির মাটি তৈরি করতে হয়। তাই লেখা হয়েছে চাষের জমির মাটি তৈরি করা প্রথম কাজ। দ্বিতীয়ত, যদি মাটি তৈরি হয়ে যায় তারপরে আমরা কি করি? বীজ বপন করি বা বীজ বুনতে হয়, তারপরে তো ফসল হবে। তার মানে বীজ বপন করতে হয়। নাম্বার 3, সার প্রয়োগ করতে হয়। বীজ বোনার পরেও অনেক সময় সার প্রয়োগ করে, আবার তার আগেও সার প্রয়োগ করতে হয়। তা মূলত এটা একটা পর্যায়ের অংশ, সেটা জমির উপরে ডিপেন্ড করে একজন চাষি বা একজন চাষ রিলেটেড মানুষই ভালো বলতে পারবে যে কখন সারটা প্রয়োগ করলে বেটার হবে। তো সার প্রয়োগ করতে হয়। নাম্বার 3, জলসেচ, অর্থাৎ জল প্রয়োগ করতে হয়, মাঠের মধ্যে জল দিতে হয় চাষের জমিতে। তারপর হচ্ছে নাম্বার 5, এখানে লিখেছি ছোটোখাটো করে, আগাছা দমন। মানে মাঠের মধ্যে যদি ঘাস বা যে ধরনের জিনিস মানে জংলা আর কি, জংলি জাতীয় গাছপালা যদি জন্মায়, যেটা চাষের প্রয়োজন নেই, নষ্ট করে দেবে জমিটাকে, ফালতু ভরিয়ে দেবে, সেটা হচ্ছে আগাছা দমন করা। মানে সেগুলোকে কেটে বা উপড়ে ফেলতে হবে। নাম্বার 6 হচ্ছে ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো। ছোটোখাটো পতঙ্গ যেগুলো থাকে, যেগুলো চাষের ক্ষতি করে ছোট ছোট, সেগুলোকে ধ্বংস করতে হবে, সেগুলোর হাত থেকে ফসলকে বাঁচাতে হবে। সেগুলো ধ্বংস করতে হবে বলতে তার থেকে বাঁচাতে হবে। সেটা ঘিরে বাঁচাই বা কোনো কিছুর মাধ্যমে, তেল বা কোনো কিছু স্প্রে করার মাধ্যমে আমরা ফসলটাকে বাঁচাই, সে যেভাবেই হোক আমাদের বাঁচাতে হবে। নাম্বার 6 গেল। নাম্বার 7 হচ্ছে ফসল তুলতে হবে। মানে ফসল তারপরে পেকে গেল বা পরিপক্ক হলো, তারপরে আমরা তুলে নেব। ফসল তুলে নেওয়ার পরে সেটাকে তো রাখতে হবে, তা সেটা কোথায় রাখবো? ফসল সঞ্চয় করার একটা জায়গা দরকার বা একটা পজিশন দরকার, তার মধ্যে আমরা রাখবো যেখানটায় ফসলটাকে সঞ্চয় করে। তো এই পুরো ব্যাপারটা আমরা পড়লাম। আর এখানে যে 8টা টপিক আছে, অর্থাৎ জমির চাষের মাটি তৈরি করা, তারপরে বীজ বপন করা, সার প্রয়োগ করা, জলসেচ করা, আগাছা দমন, কীটপতঙ্গ থেকে রক্ষা করা, ফসল তোলা, সঞ্চয় করা, এই পুরো 8টা প্রসেস আমাদের জানতে হবে। তারপরে আজকের ক্লাস শেষ হবে। 8টা প্রসেস সম্পর্কে ডিটেল এক এক করে আমরা জানবো। ক্লিয়ার? চলো, প্রথম চাষের জমির মাটি তৈরি করা সম্পর্কে জেনে নিই। 1 নম্বর যেটা আছে, চাষের জমির মাটি তৈরি করা। মানে একটা চাষের যে জমি, যেখানে চাষটা করা হয়, সেখানকার মাটিটা তৈরি করতে হবে। মানে মাটিটা উপযোগী করতে হবে চাষ করার জন্য। তো মাটি উপযোগী করার জন্য কি করতে হবে বলতো? মানে আমরা ধরো খাচ্ছি, আমরা কেন খাই? আমাদের শক্তি তৈরি করার জন্য, আমরা যাতে শক্তি পাই, তার জন্য আমরা খাওয়া দাওয়া করি। তা উদ্ভিদ যদি একটা বাড়তে চাই, উদ্ভিদ তো ছোট থেকে বড় হবে, তারও ছোট থেকে বড় হওয়ার জন্য তারও পুষ্টি প্রয়োজন, তারও খাবারের প্রয়োজন। সে যদি ভালো খাবার না পায়, তাহলে কিন্তু সে ভালোভাবে বেড়ে উঠতে পারবে না। তাহলে তাকে ভালোভাবে বেড়ে ওঠার জন্য, ভালো খাবার দেওয়ার জন্য কি করতে হয়? মূলত প্রথম কথা হচ্ছে মাটিকে নরম করতে হবে। নরম করার জন্য কি করতে হয়? মাটিকে চষতে হবে বা খুঁড়তে হবে। এবার মাটির, ধরো এইটা মাটির আমাদের উপরের লেয়ার, মানে আমি যদি বলি মাটির এরকমভাবে অনেক লেয়ার থাকে, একটা লেয়ার, তার একটা নিচে আরও একটা লেয়ার, লেয়ারটা কীভাবে তৈরি হয়? ধরো প্রথম 5 বছরের লেয়ার এরকম একটা, মানে কথার কথা যদি ধরে নাও 5 বছরে কোনো একটা জমি, সেটা দেখালো এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে সেখানে জল উঠেছিল, তাহলে সেখানটায় কাদা মাটি ভরে গেছে আর কি, এই জায়গাটা।
তারপরে উপর লেয়ারটা শুকনো মোটামুটি খরা বা ধুলো বালির থেকে এসে যে সমস্ত মাটি জমেছে সেই মাটি। তারপরে আর একটু দেখা গেলো আমি কিছু সার, জৈব সার প্রয়োগ করছি, মানে সবজির খোসা টোসা পচিয়ে যে সারটা পাওয়া গেছে, বা গোবর বোঝো তো, সেই গোবর বা এই টাইপের জিনিসপত্র দিয়ে আমি একটা সার প্রয়োগ করেছি উপরের লেয়ারটা, তো সেখানকার একটা লেয়ার তৈরি হয়েছে। তা এক এক ক্ষেত্রে না এক একটা লেয়ার আমাদের তৈরি হচ্ছে, এইগুলো হচ্ছে স্তর। তো মাটির সব থেকে ওপরের যে স্তরটা মূলত কয়েক সেন্টিমিটার, হয়তো এই 30 সেন্টিমিটার, তাহলে এতটা মোটামুটি এতটা মতন একটা লেয়ার, মাটির এতটা মতো লেয়ার ভালো থাকে, পুষ্টি, মানে ওর মধ্যে একটা উদ্ভিদকে বেড়ে ওঠার জন্য যত যা প্রয়োজন, খনিজ লবণ হোক, যৌগ হোক, যা প্রয়োজন সেগুলো মোটামুটি থাকে, ভালোভাবে থাকে। তাই ওই যে লেয়ারটা, ধরো এই উপরের যে লেয়ারটা, ওই লেয়ারটাকে আমি শুধু আঁকছি, বাকিগুলো মুছে দিচ্ছি, ওই লেয়ারটাকে শুধু আমি রাখছি, বাকিগুলো মুছে দিচ্ছি। তো ওই লেয়ারটা কি করতে হবে, ওই লেয়ারটাকে না ভালো করে খুঁড়তে হবে, মানে খুঁড়তে হবে বলতে কি গর্ত করে দেবো না, খুঁড়ে না নরম করবো, জাস্ট নরম করবো, একটা সফটনেস আনতে হবে। দেখবে আমরা যখন লং জাম্প দিই, লং জাম্প দেওয়ার সময় যেখানটা আমরা নরম মাটিটাকে নরম করে তো তার উপরে লাফ দিই, তো ওই যেভাবে সফট করা হচ্ছে মাটিটাকে, নরম করা হচ্ছে না, ওইভাবে আমাদের এখানটায় মাটিটাকে নরম করতে হয়। নরম করা হলো, নরম করার পরে, নরম করা হলে কি হচ্ছে, নরম করলে ওর মধ্যে, মাটির মধ্যে না খুব সহজেই বাতাস আসা যাওয়া করতে পারে, উপর নিচে ঢুকতে পারে, বেরোতে পারে, আসা যাওয়া করতে পারছে। তো মাটির মধ্যে থাকা যে জীবাণুগুলো বা কেঁচো, এই ধরনের যে প্রাণী বা জীবাণুগুলো থাকে না, সেগুলো মাটির খুব প্রয়োজন, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য খুবই দরকার। তারা এই জীবাণুগুলো বা এই কেঁচোর পরিমাণ বৃদ্ধি পায়, আর কেঁচো মাটিকে নরম করে, এবং তাছাড়া ওই যে জীবাণুগুলো, সেই জীবাণুগুলো মাটিকে উর্বর করে, কারণ ওই জীবাণুগুলো সরাসরি গাছ তো আর নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে না, নাইট্রোজেন যে আমরা গ্যাস শুনি না, সেই গ্যাসটা মাটির পক্ষেও প্রয়োজন, আমাদের জন্যও প্রয়োজন। তো আমরা নিই মূলত, উদ্ভিদ খাচ্ছি, প্রাণী খাচ্ছে, তাদের মধ্যে থেকে আমাদের মধ্যে চলে আসে। কিন্তু একটা উদ্ভিদের মধ্যে নাইট্রোজেন ঢোকে ওই যে জীবাণুগুলো মাটির মধ্যে মিশে আছে তাদের সুবিধার জন্য, তারা ওই নাইট্রোজেনকে আবদ্ধ করে নেয়, এবং তারপরে যখন মরে টরে যায় তখন এই মাটির মধ্যে ঢুকে যাচ্ছে, মাটির মাধ্যমে চাষের ওই ফসলের মধ্যে ঢুকে যায়। তো এই যে জিনিসগুলো হচ্ছে, ওই জীবাণুগুলো আমাদের কিন্তু হেল্প করছে। আর ওই জীবাণুগুলো আরও কি হেল্প করে জানো, ধরো পাতা পড়লো, একটা পাতা মাটির মধ্যে পড়ে আছে, বা একটা গাছ মাটির মধ্যে পড়ে আছে, বা একটা মৃত প্রাণী মাটির মধ্যে পড়ে আছে, তো ওই প্রাণীটাকে পচাতে সাহায্য করে, পচিয়ে ওই মাটির সাথে মিশে যেতে সাহায্য করে ওই জীবাণুগুলো, যা মাটির উর্বরতাকে বাড়িয়ে দেয়, একটা প্রাণী, ধরো একটা প্রাণী আছে, যে প্রাণীটা একটা, ধরো কথার কথা ধরে নিচ্ছি, কুকুর মারা গেছে, তা কুকুরটা যখন মাটির মধ্যে পড়ে থাকবে, সেই মাটির মধ্যে পড়ে থাকলে আস্তে আস্তে তো মাটির মধ্যে মেশে কেন, কারণ মাটির মধ্যে যে জীবাণুগুলো আছে, সেই জীবাণুগুলো ওই প্রাণীটার মধ্যে ঢুকে গিয়ে ওগুলোকে খাওয়া শুরু করে, মানে ওটাকে আর কি নষ্ট করতে থাকে, মাটির মধ্যে মিশিয়ে দেয়। মাটির মধ্যে মিশে গেলে কি হলো, ওই প্রাণীর মধ্যে যে নাইট্রোজেনটা আছে সেটা কিন্তু মাটির মধ্যে মিশে গেল। এইবার ওই জায়গায় যদি কোনো একটা গাছ জন্মায়, তাহলে কিন্তু সেই গাছটা ভালো রকম নাইট্রোজেন বা যে মৌলগুলো বা যৌগগুলো, সেগুলো কিন্তু ভালো রকম ভরপেট আর কি খেতে পারবে বা পাবে। তার মানে সেই জায়গার উদ্ভিদটা খুব পুষ্ট হবে। তার মানে মাটির কিন্তু পুষ্টিতে সাহায্য করছে এই জীবগুলো, এই জীবাণুগুলো, আর কেঁচো বা প্রাণীগুলো, এই টাইপের প্রাণী বা জীবাণুগুলো কিন্তু মাটির উর্বরতা বা পুষ্টিকে বাড়িয়ে দিচ্ছে। তো এই মাটির যে উপরের যে লেয়ারটা, যেটা একটা ওই পাতা বা প্রাণীর দেহাবশেষ পচে গিয়ে একটা কালো একটা মাটি তৈরি করে, দেখবে কালো একটা মাটি তৈরি করে। তুমি যদি ফুলের টব বা যে কোনো জিনিস যদি কেনো, তার সাথে যদি মাটি আনো, তাহলে দেখবে একটা ব্ল্যাক কালার এক ধরনের মাটি তোমাকে দেয়া হয়। তো ওই যে মাটিটা না, ওটা কিন্তু সার, মানে ওর মধ্যে ভালো রকম সার বা ওর মধ্যে ভালো রকম পুষ্টি আছে, পুষ্টিপূর্ণ মাটি। তো ওই যে জিনিসটা দেখতে পানো, ওইটাকে আমরা হিউমাস বলে থাকি। তা হিউমাসের ব্যাখ্যা দিতে পারলাম আশা করি। তাই তো এই হিউমাস জাতীয় জিনিস বা ওই পুষ্টি জাতীয় জিনিসটা মাটির মধ্যে ভরপুরটা থাকে, তার জন্য মাটিকে আমাদের খুঁড়ে দেওয়ার প্রয়োজন পড়ে। ক্লিয়ার হলো? মাটিকে খোঁড়ার কিন্তু কারণ তুমি বুঝতে পারলে, যে জীবগুলো বাড়বে সংখ্যায়, জীবাণুগুলো বাড়বে, তাছাড়া হচ্ছে কেঁচো সংখ্যা বাড়বে, ফলে মাটিটাকে আরও উর্বর করবে। ওকে, এই মাটিকে চষার জন্য না
বেশ কয়েক রকমের যন্ত্র ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? লাঙল ব্যবহার করা হয়। লাঙলের কাজ কি? মাটির মধ্যে যদি চাষের জমির মধ্যে যদি কোনো আগাছা তৈরি হয়, মানে বাদ দিয়ে গাছপালা যদি তৈরি হয় যেগুলো অকেজো, সেইটাকে তুলে ফেলতে সাহায্য করে, তুলে ফেল দেবে। আর কি কাজ করে? মাটিকে নরম, মানে মাটিকে আর কি উপর নিচে করে দেবে, আর কি উল্টে পাল্টে দেবে, নিচের মাটি ওপরে, ওপরের মাটি নিচে, এরকম করে দিতে সাহায্য করে লাঙল। কিন্তু লাঙলটা আগেকার সময় ছিল কাঠের, তাই এখন একটু লোহার লাঙল ব্যবহার করা হয়, তবে তাও লাঙলের ব্যবহার কমে গেছে মূলত গ্রামাঞ্চলে, তাও মূলত লাঙলের ব্যবহার কমে গেছে, কারণ তার পরিবর্তে চলে এসেছে ট্র্যাক্টর। তো ট্র্যাক্টরের মধ্যে দেখবে অনেক এরকম খাঁচকাটা যে দাগগুলো থাকে, আমি ছবি আঁকতে মোটেও ভালো পারি না, ধরে নাও এইটা ট্র্যাক্টরে এখান থেকে উপরে গাড়ির সাথে বাঁধানো থাকে, আর এই যে নিচে এইটা মাটির মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে খুঁড়তে থাকে। তো ওই যে কর্ষক জাতীয় জিনিস, কর্ষক, মাটিকে খোঁড়ার যে ঘটনা, সেটাকে বলছে ভূমিকর্ষণ। এটা ভালো ভাষায় মাটি খোঁড়াকে বলা হয় ভূমিকর্ষণ। আর মাটিকে খুঁড়ছে যে যন্ত্র, সেটাকে বলেছে কর্ষক। এই যে এখানটায় লেখা আছে কর্ষক। তো কর্ষকটা কিসে? ট্র্যাক্টরে থাকছে, ট্র্যাক্টরের মধ্যে থাকছে কর্ষক। তো এই কর্ষকটা মাটিকে খুঁড়তে সাহায্য করছে। মাটি খুঁড়লে কি হবে? আগাছাটা দমন হবে এবং মাটি উপর নিচে করতে বা মাটিটাকে সফট করতে, নরম করতে সাহায্য করবে। বর্তমান সময়ে পাওয়ার টিলার বলে এক ধরনের জিনিস তৈরি হয়ে গেছে, যেটা আমাদের ওই মাটিকে উর্বর করতে বা মাটিকে ওই খুঁড়তে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, নিড়ানি বলে এক ধরনের জিনিস হয়, একটা যন্ত্র হয়, যেটা ওই সেমই কাজ, মাটিকে খুঁড়বে এবং আগাছাকে দমন করবে, একই কাজ। এই তিনটেরই একই রকমের কাজ সবকটারই। তো আমাদের এইটা জেনে নেওয়া হলো যে মাটি চাষ করার জন্য মাটিটাকে তৈরি করা হচ্ছে, তো তৈরি কিভাবে করা হয় কি না হয় এইটুকু জাস্ট জানা হলো গল্প, এইটুকুই জাস্ট, আর কিছু নেই। অর্থাৎ বীজকে পুঁততে হয়। তো বীজ বপন করার জন্য চাষিরা প্রথমত যেটা করে থাকে, মানে বীজ না পুঁতলে চাষ তো হবে না, গাছ তো জন্মাবে না, তাহলে চাষ হবে কি করে? তো বীজকে বোনার জন্য বা বীজকে পোঁতার জন্য প্রথমে যেটা চাষি করে থাকে সেটা হলো বীজকে চেনা। মানে বীজ আমাদের ভালো মানের বীজ চিনতে হবে, বা ভালো মানের বীজকে বাছাই করে চাষিরা আনেন যাতে ফসলটা ভালো হয়। মানে এমন বীজ কিনে আনেন যাতে ফসলটা বেটার রেজাল্ট দেয়, মানে বেশি পরিমাণে যাতে ফসল ফলে, এবং বীজ যাতে ভালো বীজ হয়, খারাপ বীজ যাতে না নিয়ে আসে। তো বীজ খারাপ আর ভালোর মধ্যে ডিফারেন্স কি করে বোঝে? কোনো একটা বীজ, সেটা যে কোনো বীজ হতে পারে, ধানের বীজ হতে পারে বা যে কোনো বীজ, বা গমের বীজ হতে পারে। তো এই ধরনের বীজটা ভালো কিনা, মানে বীজের মধ্যে অ্যাকচুয়ালি ওই বীজটা থেকে চারা গাছ জন্মাবে কিনা সেটা বোঝার জন্য বীজটার ভেতরে অনেক সময় ফাঁপা থাকে। কেন ফাঁপা থাকে? বীজটা যদি খারাপ হয় তখন ফাঁপা হবে। তো ফাঁপা থাকলে তার থেকে আলাদা করার উপায়, মানে ভালো বীজকে এবং খারাপ বীজকে চিনে নেওয়ার উপায় হলো কি, জলের মধ্যে একটা গামলার মধ্যে বা কোনো একটা পাত্রের মধ্যে জল ভরে নিয়ে তার মধ্যে যদি আমরা বীজগুলোকে ঢেলে একটু গুলিয়ে দিতে হবে, তাহলে সব জায়গায় যাতে আর কি বীজটার মধ্যে সমস্ত জায়গায় যাতে জলটা ঢুকতে পারে। এবার যে কটা বীজ দেখা গেল খারাপ, সেই বীজগুলো তাহলে ভেসে উঠবে, যেগুলো খারাপ সেগুলো ভেসে উঠবে, আর যেগুলো ভালো সেগুলো জলের নিচে থাকবে, কারণ ভালোগুলো ভেতরটা ফাঁপা না, ভেতরটা ভরাট। মানে ধরো এরকম কোনো একটা বীজ আছে যার ভেতরটা ফাঁকা, তাহলে সেটা তো হালকা, তার মানে জলের উপরে ভেসে উঠবে। আর কোনো বীজ যেটা যদি ভালো হয় তাহলে তার ভেতরটা পুরো ভরাট থাকবে, পরিপূর্ণ থাকবে জিনিসে, তখন সেটা ভারী হয়, তার মানে নিচে চলে যায়। তাই নিচে চলে যাওয়া বীজগুলো ভালো আর উপরে থাকা বীজগুলো খারাপ। তাই এইভাবে আমরা বীজকে খারাপ আর ভালো বাছাই করতে পারি। তাছাড়া বীজ ভালো মানের কিনা সেটা যাচাই করে চাষিরা কিনে আনেন। কোনো বীজ দেখালো যে বীজটা নিয়ে আসা হলো সেই বীজটা অতিরিক্ত খরা এবং অতিরিক্ত বন্যা সহ্য করতে পারবে কিনা সেই সমস্ত জেনেও বীজটাকে কেনা হয়। কারণ অতিরিক্ত ফট করে যদি ব্যাপক বৃষ্টি হয়ে যায় বা বৃষ্টি যদি না হয় তাহলে তো খরার সিচুয়েশন বা বন্যার সিচুয়েশন চলে আসবে, ফলে তখন বীজটা নষ্ট হয়ে যাবে কিনা, চারা গাছটা নষ্ট হয়ে যাবে কিনা সেই সমস্ত দেখে শুনেও বীজগুলোকে কেনা হয়। এবং বীজ পোঁতা হয় অনেক সময় ডিরেক্টলি চাষের জমি এটা আছে সেই চাষের জমির মধ্যে পুঁতে দেওয়া হতে পারে। আবার অনেক সময় কি হয়, চাষের জমির পাশে হোক বা অন্য কোনো জায়গায় বীজগুলোকে বোনা হয়, বোনার পরে বা পোঁতা হয়, পোতার পরে তার মধ্যে থেকে কিছুটা চারা গাছ জন্মায়, কিছুটা চারা গাছ তৈরি হয়, ছোট ছোট চারা গাছ তৈরি হয়। সেই চারা গাছের মধ্যে থেকে যে চারা গাছটা বেটার ভালো সেই চারা গাছগুলোকে বেছে নিয়ে মেইন জমিতে ছড়িয়ে ছিটিয়ে বা
একটা নির্দিষ্ট দূরত্বে বসিয়ে চাষ করা হয়ে থাকে। তো এই দু রকমভাবেই হয়ে থাকে। তো আমাদের ডিরেক্টলি মাঠের মধ্যে যে চারা গাছগুলোকে বা বীজগুলোকে ফেলে দেওয়া হচ্ছে, চারা গাছ না, বীজগুলোকে পোঁতা হচ্ছে, সেটার জন্য মূলত আমরা একটা একটা করে তো আর হাত দিয়ে পুঁততে পারি না গোটাটা মাঠের মধ্যে। সেখানে কি করা হয়, সেখানে যন্ত্রের ব্যবহার করা হয়। এক ধরনের ফানেল আকৃতি মানে পাইপ কোয়ালিটির জিনিস থাকে, যার মধ্যে উপর থেকে আমরা বীজগুলোকে দিই আর নিচের দিকে মাটির মধ্যে ঢুকে ঢুকে মাটির মধ্যে পড়তে থাকে। কখন পরে, অনেক সময় আমরা লাঙলের মধ্যে যে লাঙলগুলো চিনি সেই লাঙলের সাথে এই ফানেলগুলোকে আটকানো থাকে, যুক্ত করে দেওয়া হয় এবং লাঙল মাটিটাকে খুঁড়তে থাকে, তার মানে একটা ডিপ গর্ত তৈরি হয়, ডিপ একটা গর্ত তৈরি হয়, সেই গর্তের মধ্যে একটা একটা করে বা দু চারটে করে বীজ পড়তে 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 এগোতে থাকে। তার মানে লাঙলের সাথে এই ফানেলটা লাগানো থাকে, ওপর দিয়ে বীজগুলো পড়ে মাটির মধ্যে পড়ে আছে, মাটির মধ্যে পড়ছে, তার মানে সেইভাবে বীজ ছড়ানো হয়। এবং এছাড়া আর কিভাবে ছড়ানো হয়, এক ধরনের এখনকার সময়ে বর্তমান সময়ে অ্যাডভান্স হয়েছে, তার মানে একটু বীজ বপন যন্ত্র তৈরি হয়েছে। কি হয়েছে, বীজ বপন যন্ত্র। সেই যন্ত্রের মাধ্যমে ডিরেক্টলি বীজটা ওই যন্ত্রের মধ্যে ঢেলে দেওয়া থাকে, সেট করা থাকে, যন্ত্রটা নিয়ে চলে যাবে জমির মধ্যে দিয়ে, চাষ যেরকম ট্র্যাক্টরের জমি খোঁড়ে ওই রকমভাবে খোঁড়ার সময় ওর মধ্যে বীজগুলো পড়তে থাকবে, মাটির মধ্যে মধ্যে ঢুকে ঢুকে যাবে, মাটির মধ্যে ঢুকে ঢুকে যাবে, আর মেশিন চলতে থাকবে, মাটির মধ্যে বীজগুলো ঢুকে পড়ে যাবে, ফলে বীজ বপন হয়ে যাবে। এখানে দুটো সুবিধা আছে। ধরো একটা সুবিধা, প্রথম কথা মানে এই যে নাঙল দিয়ে যদি জমি চাষ করার পরে ফানেল দিয়ে বীজ ফেললে এই বীজগুলো মূলত জমির উপরে মানে মাটির উপরেই পড়ে থাকে, চেষ্টা করলে একটু ঢেকে দেওয়া যেতে পারে, সেটা আলাদাভাবে ঢাকতে হবে, কিন্তু উপরে পড়ে থাকে। আর যেটা এখনকার যন্ত্র, যেটা মেশিন, আধুনিক যে যন্ত্র বা মেশিনের মাধ্যমে যেটা বীজটা বপন করা হয়, সেখানে কি হয়, মাটির মধ্যে বীজগুলো ঢুকে যায়, মাটির মধ্যে বীজগুলো ঢুকে গেলে পাখিরা খেতে পারে না, ফলে যতগুলো বীজ ফেলা হয় ততটাই তাহলে ফসলটা পাওয়া যায়, মানে ততটাই চারা গাছ জন্মায়। আর যদি মাটির উপরে আলগাভাবে পড়ে থাকে তাহলে তো পাখিরা খেয়ে নিতে পারে, তো এর থেকে বাঁচতে পারে, চাষিরা বাঁচে। এইটুকু জাস্ট বীজ বপন, এই জাস্ট কনসেপ্ট, আর কিছুই নেই। বীজ বপন কেমনভাবে করা হচ্ছে, বীজগুলোকে কেমনভাবে বাঁচানো হয়, বীজগুলোকে কিভাবে চেনা হয়, এই সমস্তই প্রশ্ন দেবে, আর কিছু দেওয়ার মতন এখান থেকে কিছু নেই। নেক্সট টপিকে আমরা চলে যাব। এরপরে পয়েন্ট হচ্ছে সার প্রয়োগ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সার প্রয়োগ। মাটির মধ্যে তো পুষ্টি জাতীয় পদার্থ বা জিনিস আছে যেটা উদ্ভিদ গ্রহণ করে, তাই তো? তো ধরো কোনো একটা জমিতে আমরা চাষ করছি, তা চাষের পরে চাষ মানে ওই জমিতে আমি কোনো যদি বিরাম না দিই, ধরো আমি প্রথমে ধান চাষ করলাম, তারপরে আবার কিছু একটা চাষ করলাম, পাট চাষ করলাম, তারপর আবার একটা কিছু চাষ করলাম, তো এই চাষের পরে চাষ করতে করতে মাটির মধ্যে ফসল এত পরিমাণে চাষ করার পরে ওই মাটিতে কি আর পুষ্টি জাতীয় জিনিস আর থাকবে না, কারণ শেষ হয়ে যাবে। উদ্ভিদ বারবার যখন চাষ করা হবে তখন উদ্ভিদরা তো প্রতিবারই খাচ্ছে, উদ্ভিদরা তো প্রতিবারই টেনে নিচ্ছে, তার মানে যত বেশি আমরা চাষ করব তত কিন্তু কমতে থাকবে। তাহলে সেই চাহিদাটা পূরণ করার জন্য উদ্ভিদের যে চাহিদা, উদ্ভিদের যে খাবারের যে প্রয়োজন, সেই খাবারটা যোগানোর জন্য আমাদের প্রয়োজন সারের। তো মূলত সার কত ধরনের হয় কি না হয় সেটা বলার আগে মূলত আমরা যেটা বলবো সেটা হলো, উদ্ভিদ মূলত যে পুষ্টি উপাদানগুলো হয় সেই পুষ্টি উপাদানের মধ্যে থাকে দু ধরনের, একটা মুখ্য উপাদান আর একটা হচ্ছে গৌণ উপাদান। মুখ্য উপাদানের মধ্যে কি আছে, সি আছে, এইচ আছে, ও আছে, নাইট্রোজেন আছে, পি আছে, কে আছে, এমজি আছে, এস আছে, মানে এগুলো হচ্ছে তোমার মৌল, যেগুলো আমরা নাম পড়েছি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এইভাবে ওগুলো হচ্ছে, এই যে কটা এখানটায় নাম আছে এইগুলো হচ্ছে মুখ্য খাদ্য উপাদান। আর গৌণ খাদ্য উপাদানের মধ্যে কি কি আছে, এফ ই, এম এন, সি ইউ, বি, এম ও, জেড এন, সি এল, এগুলো হচ্ছে গৌণ খাদ্য উপাদানের মধ্যে আছে। এবার নামগুলো মনে রাখার দায়িত্ব তোমার। এগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এইভাবে মনে রাখতে পারো। সার মূলত দু প্রকার হয়। দু প্রকার কি কি, একটা জৈব সার আর এটা হচ্ছে অজৈব সার। জৈব সার কাকে বলে, যে সমস্ত সারগুলো মূলত কোনো উদ্ভিদের মৃত উদ্ভিদ বা উদ্ভিদের পাতা বা কোনো ডালপালা বা কোনো প্রাণীর দেহাবশেষ মাটির সাথে মিশে গিয়ে যে সার তৈরি করে, বা প্রাণীদের বর্জ্য পদার্থ
যেটা মাটির সাথে মিশে যাচ্ছে, মিশে গিয়ে একটা সার তৈরি করে, যেটা হলো জৈব সার। মাটির সাথে মিশে গিয়ে একটা সার তৈরি করছে, যেটা প্রাণী দেহের বজ্র পদার্থ বা প্রাণীর মৃতদেহ বা উদ্ভিদের কোনো ডালপালা, পাতা বা উদ্ভিদের গোটাটা উদ্ভিদ যদি মরে যায়, মানে কেটে ফেলা হয়, তাহলে সেটা যদি মাটিতে পড়ে থাকে, তাহলে তার থেকে একটা সার পাওয়া যায় বা সার তৈরি হয়ে যায়, মাটির সাথে মিশে গিয়ে সার তৈরি হয়। ওইটা হলো মূলত জৈব সার। আর অজৈব সার কোনটা? অজৈব সার হলো ল্যাবরেটরিতে বা কোনো রসায়নাগারে প্রযুক্তির মাধ্যমে যে সারটা প্রস্তুত করা হয়, যে খাবারটা প্রস্তুত করা হয়, উদ্ভিদের খাবারটা প্রস্তুত করা হয়, সেটা হলো অজৈব সার। এই অজৈব সার এটি মূলত 3 ধরনের ঘাটতি পূরণ করে। কোনটা কি কি ঘাটতি পূরণ করে? নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে, মানে উদ্ভিদের শরীরে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে, ফসফরাসের ঘাটতি পূরণ করে, আর পটাশিয়ামের ঘাটতি পূরণ করে থাকে। এই তিনটের মূলত ঘাটতি থাকে, মানে এই তিনটে মূলত ঘাটতিকে পূরণ করতে পারে। এখানে এতগুলো আছে দেখো, এই যে ফসফরাস, আর কি কি বলা হলো? পটাশিয়াম। পটাশিয়াম কোথায় আছে? এই যে পটাশিয়াম। আর এটা কি আছে? নাইট্রোজেন। এই যে নাইট্রোজেন। এই তিনটের মূলত অজৈব সার ব্যবহার করলে আমরা এই তিনটে ঘাটতি পূরণ করতে পারি। আর এই তিনটে জিনিস একসাথে পাওয়া যায় মূলত এনপিকে সারের মধ্যে, এনপিকে সারের মধ্যে। এবং এই সারটার মধ্যে মূলত যে কোনো মাত্রায় এই তিনটে জিনিস মেশানো থাকে। আর আবার এমন সার হয় যেটা পার্টিকুলার একটা সার, ওর মধ্যে একটা ধরনের জিনিসই থাকবে, মানে শুধু পটাশিয়ামই থাকবে, বা শুধু সোডিয়ামই থাকবে, এই নাইট্রোজেন থাকবে, বা শুধু সালফার থাকবে। এই রকম সারের নাম হলো পটাশ বা সুপার ফসফেট, ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট। এইগুলো হচ্ছে এক একটা সার, যেগুলো এক একটা সারের মধ্যে এক একটা উপাদান আছে। মানে পটাশের মধ্যে, বা পটাশ এরই আর এক নাম হচ্ছে সুপার ফসফেট, তার মানে এর মধ্যে ফসফেটটা ভালোভাবে আছে, শুধুমাত্র ফসফেট আছে। ইউরিয়ার মধ্যে একটা কিছু থাকবে, ইউরিয়ার মধ্যে কী থাকে আমি জানি না, তবে থাকে, হয়তো পটাশিয়াম থাকে বা নাইট্রোজেন, এই দুটোর মধ্যে কিছু একটা থাকে। অ্যামোনিয়াম সালফেটের মধ্যে কিছু একটা থাকবে। এই হলো ব্যাপার। এবার ব্যাপার হচ্ছে, জৈব সার ব্যবহার করলে আমাদের জমির কোনো ক্ষতি হয় না, বরঞ্চ জমি ভালো হয়, উর্বর হয়। কিন্তু অজৈব সার যদি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, তাহলে অজৈব সার ব্যবহারের ফলে আমাদের জমি কিন্তু খারাপ হয়ে যায়। আমরা প্রতিনিয়ত অজৈব সারকে যদি ব্যবহার করে থাকি, তাহলে জমি আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে, জমির আস্তে আস্তে উর্বরতার মানটা কমতে থাকে। তা কেন কমে? কারণ অতিরিক্ত অজৈব সার যদি ব্যবহার করি, তখন ওই জমির মধ্যে থাকা যে জীবাণুগুলো বা ব্যাকটেরিয়াগুলো, যেগুলো আমাদের মাটির মধ্যে খাদ্য তৈরি করতে বা খাদ্য পুষ্টিটা তৈরি করতে সাহায্য করছিল, সেগুলো নষ্ট হয়ে যায়। ফলে মাটির যে প্র্যাকটিক্যালি যে উর্বরতাটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। মানে ধরো আমাদের হার্ট আছে, আমাদের হার্টের যদি কোনো প্রবলেম না হয়, তাহলে তো হার্ট একা একা চলছে। এবার যখন হার্ট বিকল হয়ে যায়, হার্ট যখন খারাপ হয়ে যায়, তখন তো আমাদের বাইরে দিয়ে কোনো যন্ত্র বসাতে হয়, মেশিন। তো মেশিন বসানো হয়ে যাচ্ছে এই সার প্রয়োগের ফলে। অতিরিক্ত সার প্রয়োগ করলে আমাদের জমির মধ্যে তখন মেশিন বসাতে হচ্ছে। তাছাড়া একা একা ওর পুষ্টি তৈরি করার ক্ষমতাটা নষ্ট হয়ে যায় পুরো। তার জন্য অতিরিক্ত অজৈব সার ব্যবহার করা উচিত না। আচ্ছা, এটা গেল। এবার ব্যাপার হচ্ছে, মানুষ তো বুঝতে পারছে যে অজৈব সার ব্যবহার করলে মাটির ঘাটতি হচ্ছে, মাটি খারাপ হচ্ছে। তার জন্য মানুষ এখন সচেতন হয়েছে যেহেতু, তাই জৈব সার বেশি পরিমাণে ব্যবহার করছে। ব্যবহার করা শুরু করছে। জৈব সার কেন ভালো? বেশি ব্যবহার করলে কি হবে? জৈব সার বেশি ব্যবহার করলে জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। কি বললাম? জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, মানে জল ধরে রাখতে পারে ভালো। জৈব সার বেশি ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটির মধ্যে যে বিভিন্ন ধরনের গ্যাস আদান প্রদান, মানে ঢুকতে বেরোতে পারে। এই 2 নম্বর সুবিধে। মাটির গঠন উন্নত করতে জৈব সার ব্যবহার করলে মাটির গঠন মানে বেটার হয়, মাটির গঠনটা ভালো হয়। তো এই বিভিন্ন ধরনের হেল্প হয় জৈব সার ব্যবহার করলে। আচ্ছা, এগুলো তো গেল। এবার আমরা সার, মানে জৈব সার না ব্যবহার করে বা অজৈব সার না ব্যবহার করে মাটিটাকে প্র্যাকটিক্যালি কিভাবে জাস্ট ফেলে রেখে দিলেও আমাদের, মানে আমি বলতে চাচ্ছি, কোনো সার যদি আমরা ব্যবহার না করি, মানে অজৈব সার হোক বা জৈব সার, কোনোই আমরা বাইরে থেকে সার প্রয়োগ করব না করে কি জমিকে বেটার করা যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। কীভাবে যেতে পারে?
প্রথম যেতে পারে যদি আমরা জমিকে, মানে ধরো ধান চাষ করা হয়েছে, আবার কিছু একটা চাষ করা হবে, আমি ধরে নিচ্ছি পটল চাষ করা হবে, তাহলে ধান চাষ আর পটল চাষের মাঝখানের যে ডিফারেন্স, মানে এই মাঝখানে অনেক দিন তো ফেলে রাখতে, মানে ধরো ধান চাষ করা হচ্ছে তারপরে পটল চাষ করা হচ্ছে, তো এই দুটো চাষ করার মাঝখানে যে সময়টা, এই সময়টাকে অনেকটা লেন্দি বানাতে হবে, মানে অনেক দিন পরে গিয়ে চাষ করতে হবে, এবং এর মাঝখানের টাইমে আর কিছু চাষ করা বা কিছুই করা যাবে না, জমিটাকে জাস্ট ফেলে রেখে দিতে হবে, জমিটাকে জাস্ট ফেলে রেখে দেবে, তাহলে আস্তে 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 সেটা উর্বর হয়ে যাবে, মানে ওর মধ্যে যে জীবাণুগুলো বা ব্যাকটেরিয়াগুলো যেগুলো উপকারী সেগুলোর সংখ্যা বাড়বে, ফলে জমি একা একাই উর্বর হয়ে যেতে পারে। আচ্ছা, নাম্বার 2, আর কিভাবে আমরা উর্বর করতে পারি জমি একা একাই? ধরো ধান চাষ হচ্ছে আর এদিকে পটল চাষ করছি বা পাট চাষ করছি, এই যে মাঝখানে যে টাইমিং, বা ধান চাষ করা হচ্ছে আবার পরে গিয়ে ধান চাষই করা হবে পরের বার আবার, তাহলে এই দুটো ধান চাষের মাঝখানের যে সময়টা, এই মাঝখানের সময় আমরা ধান চাষের পরিবর্তে বা এমন কিছু চাষ করতে পারি যে চাষের মাধ্যমে আমাদের জমিটা উর্বর হবে, এমন কিছু চাষ করতে পারে। তা কী ধরনের জিনিস চাষ করা যেতে পারে? কি বললাম, এই টাইমটাই এর মাঝখানে সিম্বি গোত্রীয় জাতীয় উদ্ভিদ চাষ করতে হবে, অর্থাৎ মটর, ছোলা, ডাল, বিভিন্ন ধরনের ডাল হতে পারে, সেই ধরনের জিনিসগুলো আমাদের চাষ করতে হবে। এই ধরনের চাষ করলে এদের মূলে, এই উদ্ভিদের বা এই ফসলের মূলে রাইজোবিয়াম নামের এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া বাসা বাঁধে, যা মাটিকে উর্বর করতে সাহায্য করে। তো এই যে একই ফসল বারবার চাষ না করে, মানে ধরো ধান চাষ করা হলো আবার পরে গিয়ে আবার ধান চাষ করা হয়, তো ধান চাষ দেখো মাঝখানে তো আবার সিম্বি গোত্রীয় কোনো একটা উদ্ভিদ চাষ করা হলো, তো ধান চাষের পরে আবার ঘুরে ফিরে গিয়ে আবার যদি আমরা ধান চাষেই ফিরে আসি, তাহলে এই যে সার্কেলটা ঘটছে না, এই সার্কেলটাকেই বলা হচ্ছে শস্য আবর্তন। এই সার্কেলটাকে কি বলা হচ্ছে? শস্য আবর্তন। মানে একই ফসল আমরা বারবার চাষ করছি, ধান চাষ করলাম, তারপরে আবার কোনো একটা, দেখো আমি কথার কথা ধরে নিলাম মটর চাষ করা হয়েছে, তারপরে গিয়ে আবার ধান চাষ করা হলো, তার মানে ঘুরে ঘুরে যাচ্ছে না, আবার গিয়ে আমরা মটর চাষ করব, আবার ধান চাষ করব, এই যে বারবার ঘুরছে এইটা হলো আবর্তন হচ্ছে, তার মানে শস্য আবর্তন বলা হয় একে। ক্লিয়ার হলো? এই সারের মধ্যে এইটুকুই আমরা মূলত জানবো। 4 নম্বর পোর্শনে চলে যাবো, অর্থাৎ জলসেচ ব্যবস্থার মধ্যে আমরা চলে যাব। এরপরে আমরা জানবো জলসেচ ব্যবস্থা, অর্থাৎ জলসেচ করা। মাটির মধ্যে, মানে কোনো একটা ফসল, আমরা মানুষের ক্ষেত্রে হোক বা উদ্ভিদের ক্ষেত্রে, প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই জলের গুরুত্ব আছে, মানে জল প্রয়োজন, তো সেটা উদ্ভিদের ক্ষেত্রে হোক বা প্রাণীর ক্ষেত্রে হোক। মানুষেরও জলের প্রয়োজন। আমরা যদি বেশি পরিমাণে জল খাই তাহলে আমাদের শরীরের মধ্যে যে দূষিত পদার্থগুলো সেগুলো আমরা বাইরে বের করে দিতে পারি, এবং জলের মাধ্যমেও কিছু জলের মধ্যে মিশে থাকা যেরকম আয়রন ফাইরনগুলো যেগুলো মিশে থাকে সেগুলো আমরা জলের মাধ্যমে নিয়ে থাকি। তো উদ্ভিদরাও জলের মাধ্যমে, উদ্ভিদের জল কোথা থেকে নেয়? শিকড় বা মূলের মধ্যে দিয়ে। তো মূলটা থাকে মাটির মধ্যে, এবার মাটির মধ্যে তাই জল দেওয়ার প্রয়োজন। এবার মাটির মধ্যে দিয়ে জলের কেন প্রয়োজন? কারণ অলমোস্ট উদ্ভিদের শরীরে 90% জল থাকে। এবার এই জলটা নেওয়ার প্রয়োজন কেন? কারণ জলের মধ্য দিয়ে উদ্ভিদ তার শরীরের মধ্যে প্রয়োজনীয় উপাদানগুলো বা যৌগগুলো টেনে নিতে পারে বা টেনে নেয়, টেনে নিয়ে উদ্ভিদ সে পুষ্টি লাভ করে, তার জন্য জলের প্রয়োজন। এবার এই জলটা মূলত আমরা কিভাবে দিয়ে থাকি? দেখো নদী, নালা, খাল, বিল বা পুকুর বা কোনো টিউবওয়েল ইত্যাদি জায়গা থেকে আমরা সেচ দিয়ে কোনো একটা নালা কেটে মোটর লাগিয়ে, মোটর বলতে একটা কোনো পাম্প লাগিয়ে মাঠে জল দিতে পারি। তো জল দিই কিভাবে দিলাম বললাম, যে মোটরের মাধ্যমে বা নদী, নালা, খাল, বিল থেকে আমরা টেনে টেনে সেচের মাধ্যমে কোনো একটা মাধ্যম থেকে আমরা দিয়ে থাকি, অর্থাৎ নালা কেটে জল ব্যবহার করা হয়, দেওয়া হয়, বা পাইপ লাগিয়ে জল দেওয়া হয়। এক্ষেত্রে কি হয়? জলটা বেশি অপচয় হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে মানুষ স্মার্ট হচ্ছে, মানুষ অ্যাডভান্স হচ্ছে, তাই মানুষ জলটাকে যাতে অপচয় কম করতে হয় সেই পন্থা অবলম্বন করলো, সেই পন্থা বেছে নিল। মানুষ দুটো উন্নত জলসেচের ব্যবস্থা দুটো বেছে নিয়েছে। কি? ফোয়ারা পদ্ধতি, আরও বিভিন্ন রকম হয়, তো এইটা প্রধান আমরা দেখতে পাচ্ছি সহজে। আর হচ্ছে ড্রিপ পদ্ধতি। ফোয়ারা পদ্ধতি কি? জলটাকে চাষের জমির ক্ষেতের উপরে ফোয়ারার মতো বা ছোট ছোট জলবিন্দু কণায়, মানে বৃষ্টির মতো বা সামান্য ঝিরিঝিরি আকারে ফোয়ারার মতন মাটিতে ঝরে পড়ছে, ফলে প্রয়োজনীয় যে জলটা সেটা উদ্ভিদের উপরে পড়ছে এবং উদ্ভিদ টেনে নিচ্ছে বা শুষে নিচ্ছে, বা মাটিতে পড়ছে সেটা শুষে নিচ্ছে। মাঝে মধ্যে এটা স্প্রে করা হচ্ছে, বা টানা স্প্রে করলেও বেশি জল আর খরচ হয় না, অল্প জল খরচে হয়ে যাচ্ছে।
আচ্ছা, ড্রিপ পদ্ধতি কি? ড্রিপ পদ্ধতিটা ড্রিপ ড্রিপ করে একটা টুপ টুপ করে, মানে একটা পাইপ, সরু পাইপ চাষের জমির বা চাষের যে গাছগুলো আছে সেই গাছের গোড়া দিয়ে পাতানো থাকে। এবার মাটির মধ্যে ওই গাছের গোড়া সোজা পাইপটা ফুটো ফুটো করা থাকে, ওই বীজ মানে গাছের যে গোড়া সেই গাছের গোড়ায় টুপ টুপ করে বা ডিপ ড্রিপ ড্রিপ করে, তাই বলা হয়েছে ড্রিপ কথাটা, টুপ টুপ করে জলটা পড়ে, উদ্ভিদটা সে তার থেকে জলটা পাচ্ছে। এর ফলেও কিন্তু বেশি পরিমাণে জল খরচ হয় না, অল্প জলেই যেটা প্রয়োজন সেটুকু মিটে যাচ্ছে, তাই এটা ড্রিপ পদ্ধতি। এইভাবে আমরা মূলত উন্নত জলসেচ ব্যবস্থা এই দুটো দেখানো হলো। আচ্ছা, তাহলে 4 নম্বর শেষ হয়ে গেল। 5 নম্বরে যদি চলে যায়, আগাছা দমন। মানে আগাছা কি? আগাছা হলো কোনো একটা চাষের জমিতে চাষের যে গাছটা আছে সেইটা বাদ দিয়ে যা অন্যান্য উদ্ভিদগুলো হয়ে থাকে সেটা হলো আগাছা, যেটা অপ্রয়োজন, মানে যেটা আমার প্রয়োজন নেই, সেটা হলো আগাছা। ওই আগাছা হলে কি প্রবলেম? হলে প্রথম প্রবলেম হচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটা দখল করে নিচ্ছে, মানে আমার জায়গায় অন্য একটা লোক এসে বসে থাকছে, তো এটা তো সহ্য করা যায় না, আমি তাকে সরিয়ে দিচ্ছি। তো এই হলো ব্যাপার। তো জায়গার একটা অভাব হয়, তার জন্য জায়গা থেকে তুলে দিয়ে জায়গাটাকে বাড়ানো হচ্ছে। আগাছার আর কি প্রবলেম করে? মাটির মধ্যে বা সূর্যের যে আলোটা পড়ছে সেই আলোটা এবং মাটির মধ্যে থাকা উপাদানটা টেনে নিচ্ছে, ফলে উদ্ভিদের যেটা মানে মেন যে চাষের জন্য যে গাছটা লাগানো সেই গাছ যত না পরিমাণে পুষ্টি উপাদান পায় তার থেকে এরা বেশি টেনে নিচ্ছে, তার মানে ভাগে কম হয়ে যায় না? তার জন্য এই আগাছাকে তুলে ফেলার প্রয়োজন আছে। এবার আগাছাকে মূলত আমরা হাত দিয়ে তুলে ফেলতে পারি, বা জমি চষার সময় একবারে তুলে ফেলা হতে পারে, পুরো মূল সহ তুলে ফেলতে পারি। পরে যখন হয় তখন আমরা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে সেগুলোকে কেটে ফেলতে পারি। আচ্ছা, কেটে ফেলা তো গেল। আচ্ছা, আগাছা নাশক ইউজ করা হয়, মানে এমন এক ধরনের তেল বা বিষ জাতীয় জিনিস যেটা চাষের জমির মানে ওই উদ্ভিদটার ক্ষতি করে না, বাট আগাছাটাকে নষ্ট করে দেয়, এবং তবে এটা মানুষের ক্ষতি করে। আগাছাটাকে নষ্ট করে দেয় কিন্তু ফসলের নষ্ট হয় না, ফসলের ক্ষতি হয় না, তবে মানুষের ক্ষতি করে। তাই চোখ নাক মুখ বেঁধে নিয়ে তাই এটা স্প্রে বা ব্যবহার করা উচিত। যেরকম কি কি থাকে, 2,4-D, তারপরে হচ্ছে ড্যালাপোন, পিক্লোরাম ইত্যাদি, এগুলো হচ্ছে আগাছা নাশক। এইগুলো ইউজ করলে আগাছা নাশ করা যায়। আগাছাগুলোকে নাশক বলা হচ্ছে, মানে নাশ করবে, ধ্বংস করে দেবে, তাই আগাছা নাশক। এই আগাছার কয়েকটা আগাছার নাম এখানে লেখা হয়েছে, সহজ হচ্ছে ঘাস, তারপরে হচ্ছে চেনোপোডিয়াম, পার্থেনিয়াম, অ্যামারান্থাস ইত্যাদি, এগুলো হলো আগাছার নাম। তো এই ব্যাপার, আমরা আগাছা দমন সম্পর্কে যা পড়ার এটা পড়া হয়ে গেছে, জলসেচ ব্যবস্থা শেষ। এরপরের টপিকে চলে যাবো দ্রুত। এরপরে দেখতে হবে যে ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো, অর্থাৎ ক্ষতিকারক যে কীটপতঙ্গ আছে সেগুলোর হাত থেকে আমরা ফসলকে বাঁচাবো। তার মানে কিছু কিছু প্রাণী হতে পারে বা কীটপতঙ্গ হতে পারে, যেরকম পঙ্গপাল, ইঁদুর, ইঁদুর, তারপরে হচ্ছে আর কি হতে পারে, বিভিন্ন ধরনের ছত্রাক, এই সমস্ত জিনিসপত্র ফসলকে না ক্ষতি করে, অনেক সময় ফসলকে ক্ষতি করে দেয়। তো সেক্ষেত্রে তার হাত থেকে বাঁচানোর জন্য, ফসলকে বাঁচানোর জন্য মূলত দুটো পথ আছে, দুটো উপায় আছে। কি কি? এই ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য দুটো উপায় আছে, রাসায়নিক উপায়, একটা জৈবিক উপায়। তো রাসায়নিক উপায়ে মূলত ডিডিটি বা বিএইচসি, ম্যালাথিয়ন, এগুলো পতঙ্গদেরকে দমন করতে সাহায্য করে। সালফার ও তামার দ্রবণ, তামা যে পাওয়া যায় না, সেই তামার বিভিন্ন ধরনের দ্রবণ ছত্রাক ধ্বংসতে সাহায্য করে। এবং আরেকটা পয়েন্ট এখানে লিখেছে, জিঙ্ক সালফাইড ও ফেরিন ইঁদুর জাতীয় প্রাণীকে ধ্বংস করতে সাহায্য করে। আরও ডিটেল এর মধ্যে আছে, হয়তো আমি এটা বলছি না, নোটস থেকে পড়ে নিও, কারণ অনেকটা ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে তাই। আচ্ছা, বুঝতে পারবে, টেনশন নিয়ে লাভ নেই, বোঝা যাবে। আচ্ছা, এই যে ধ্বংস করা হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে না, দ্রুত ধ্বংস করা যায় প্রাণী, যে সমস্ত এইগুলো ইঁদুর ফিদুর, এগুলো তো ফসলকে নষ্ট করে, তাই এদেরকে দ্রুত মারা যায়। কিন্তু মারা সত্ত্বেও না একটা মানে ক্ষতি হতে পারে। কি কি ক্ষতি হতে পারে? 1 নম্বর, এই ডিডিটি বা বিএইচসি বা ম্যালাথিয়ন, এই ধরনের যে জিনিসগুলো আছে, এগুলো যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হয়, এরা
খাদ্য তালিকার মধ্যে ঢুকে যেতে পারে, মানে খাদ্য শৃঙ্খলের মধ্যে ঢুকে যেতে পারে। খাদ্য শৃঙ্খলের মধ্যে ঢুকে যাওয়া মানে বুঝেছো, মানে উদ্ভিদের মধ্যে কোনোভাবে যদি ঢুকে যায়, কোনো উদ্ভিদের মধ্যে যদি কোনোভাবে ফসলের মধ্যে যদি ঢুকে যায়, আর সেই ফসলটা যদি কোনো একটা প্রাণী খাই, আমরাই যদি খাই, তাহলে আমাদের মধ্যে সেই পয়জনটা ঢুকে যেতে পারে, তখন আমাদের ক্ষতি হবে। ফলে আমাদের আমাদের ক্ষতি হচ্ছে। বা ওই পয়জনটা যদি অন্য কোনো প্রাণী খাচ্ছে, সেই প্রাণীকে আর একটা প্রাণী খাচ্ছে, ধরো আমি কথার কথা যদি বলি, এই পয়জনটা দেওয়ার পরে মাঠের যে ছোটোখাটো কীটপতঙ্গ বা ছোটো ছোটো পোকাগুলো, সেগুলো তো মারা যাচ্ছে, সেই পোকাগুলোকে দেখালো মুরগিতে খেয়ে নিল, সেই মুরগিটাকে আমরা মানুষরা খেয়ে নিলাম, তাহলে আমাদের সেই রোগটা চলে আসলো, তার মধ্যে থেকে চলে আসবে রোগটা বলতে কি সেই পয়জনটা আমাদের মধ্যে চলে আসবে। এইভাবে কিন্তু খাদ্য শৃঙ্খলের মধ্যে ঢুকে যেতে পারে, সো সমস্যা হবে। তাছাড়া উদ্ভিদকে নষ্ট করে ফেলতে পারে, উদ্ভিদকে নষ্ট করতে পারে। আর কি হতে পারে, আর হতে পারে উপকারী যে পতঙ্গগুলো, মানে ধরো মৌমাছি বা প্রজাপতি, এই ধরনের, এগুলো তো ভালো, এগুলো তো ক্ষতি করছে না ফসলের, তো এরা না নষ্ট হয়ে যায়, এদের মৌমাছি যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা বড় ক্ষতি হতে পারে। তো এগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে ক্ষতি হবে। তো এই বিভিন্ন ধরনের ক্ষতি আর কি হয়ে থাকে, তো তার থেকে বাঁচানোর বিভিন্ন এই পদ্ধতি আর কি। যাই হোক, আমরা 7 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, ফসল তোলা। অর্থাৎ ফসল চাষ হয়ে গেল, তাদেরকে বাঁচানো হয়ে গেল, পরিপক্ক হয়ে গেল, মানে ফসলটা পাকলো, তোলার মতন অবস্থায় চলে আসলো, তখন ফসল তো তুলতে হবে। তা তুললে কি করতে হয়, ধরো ধান জাতীয় যে ফসল, তাকে না মাড়াই করতে হয়, ময়াকার ডয়সনরাকার রসে। মাড়াই বলতে এখানে বোঝানো হচ্ছে যে ধরো এটা যদি ধান গাছ হয়, এটা যদি ধান গাছ হয়, এই ধান গাছের গোড়া থেকে, গোড়ার দিকে তো ফসল থাকে না, ধান তো এই উপরের দিকে থাকছে না, এই উপর দিকে থাকছে, তো ওই ধানগুলোকে আমার ঝেড়ে নিতে হয়। তার জন্য গরু দিয়ে, গরুর পায়ের নিচে ফেলে দিয়ে গরু এগিয়ে চলে, ফলে ওর পায়ের চাপে ধানগুলো পড়ে যায়, ঝরে যায়, এটা করে মানুষ। বা এখন ধান ঝাড়ার মেশিন তৈরি হয়েছে, মেশিনের মধ্যে দিয়ে ঝাড়তে পারে, বা আছাড় মেরে ঝাড়তে পারে, তো এইভাবে ঝাড়া যায়। তো ওই যে ঝাড়ার যে প্রসেসটা, এইগুলোকে ঝেড়ে ফেলার, ধানগুলোকে আলাদা করার যে প্রসেসটা, গাছের থেকে ধানগুলোকে আলাদা করার যে প্রসেসটা, ওটাকে মাড়াই বলা হয়। তো মাড়াই করে থাকে মানুষ। তারপরে ঝাড়াই করতে হয়, ঝাড়াই বলতে ধানগুলো আলাদা হয়ে গেল, এরকম ছোটো ছোটো যে ধানগুলো পাওয়া গেলো, ছোটো ছোটো যে ধানগুলো পাওয়া গেলো, ধানের বীজগুলো যে পাওয়া গেলো, সেই বীজগুলোর মধ্যে অনেক খোসা বা ধানের মানে ছোটো ছোটো আর কি বাজে ধান বা ছোটো ছোটো খোসা, বাজে জিনিস আর কি মিশে থাকে, সেগুলোকে ঝাড়তে হয়। ঝাড়ার জন্য কি করে যায়, ধরো আমি একটা কুলো নিয়েছি, এই পাশের একটা কোথাও ফ্যান বসিয়ে রেখেছি, জোরে ফ্যানে হাওয়া চলছে, আমি যদি ধীরে ধীরে এই ধানগুলোকে ঝাড়ি, কুলো থেকে নামাই, নিচে মাটিতে ফেলি, তাহলে দেখা যাবে যে মাটি যেখানটায় ধানটা জমছে, তার থেকে এই যে গুঁড়োগুলো বা বাজে যে ঘাস পাতা হোক বা তুষ বা ভুসি, এই ধরনের যে জিনিসগুলো, সেগুলো দূরে বাতাসে উড়ে চলে যাচ্ছে দূরের দিকে, আর যেটা ভালো ধান সেটা এখানটাই পড়বে, মাঝখানে পড়বে। তো এইভাবে আমরা ঝাড়তে পারি, অর্থাৎ বাতাসের মাধ্যমে ধানের মধ্যে থাকা আলতু ফালতু যে তুষ বা গুঁড়োগুলো, সেগুলোকে ঝেড়ে ফেলা যায় ঝাড়াইয়ের মাধ্যমে। তো এই ঝাড়াই আর মাড়াই করা হলো, এবং এই ধরো ধান, এর থেকে তো ধানটা বের করে নেওয়া হলো, ধানের বীজগুলোকে বের করে নিলো, ধানের যে কাণ্ডটা পড়ে আছে, গাছের যে কাণ্ডটা পড়ে আছে, ওই কাণ্ডটা ভুসি বা ভুসি হিসেবে আমরা গরু ছাগলকে খাইয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই, সেগুলো গরু ছাগল খেতে পারে। এরপরে দেখতে পাচ্ছি কম্বাইন হারভেস্টার বা কম্বাইন বলে এক ধরনের মেশিন বা যন্ত্র হয়, যেটা একটা বড় সড়ো মেশিন, গাড়ি কোয়ালিটি। তার মধ্যে কাজ কি হয়, এই ফসল তোলা থেকে শুরু করে, অর্থাৎ ফসল কাটছে, কেটে এনে তুলছে, তোলা থেকে শুরু করে মাড়াই ঝাড়াই সব কিছু এই হারভেস্টারের মধ্যে বা কম্বাইন হারভেস্টারের মধ্যে সব কমপ্লিট হয়ে যায় এই একটা মেশিনের মধ্যে। তো এই এখন যেহেতু প্রযুক্তি একটু অ্যাডভান্স হয়েছে, তো তার জন্য আমরা কৃষিক্ষেত্রে এই ধরনের মেশিন ব্যবহার করে থাকি, যেখানে এই চাষের জমির মধ্যে নামানোর সুযোগ আছে, তাহলে সেখানে আমরা এই মেশিন বসিয়ে দিতে পারবো, তাহলে হয়ে গেল, দ্রুত কাজ মিটে যায়, তো একবারে হয়ে যায়। এই হলো ব্যাপার, ঠিক আছে। তাহলে ফসল তোলাটাও আশা করা যায় বোঝা গেছে, শেষ হলো। এরপরে আমরা চলে আসি 8 নম্বর পয়েন্টে, ফসল সঞ্চয় করে রাখা বা মজুত করা। তার মানে ফসল আমরা কেটে নিলাম, ফসলটাকে আলাদা করে নিলাম, ধানগুলো পেলাম, সেই ধানগুলোকে আমরা মজুত করে রাখবো। তো এই মজুত করে রাখার জন্য, মজুত করে রাখার তো প্রয়োজন আছে, না হলে এগুলোকে যদি আমি ভালোভাবে গুছিয়ে না রাখি, তাহলে ইঁদুর বা এই ধরনের যে প্রাণীগুলো বা ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা ব্যাকটেরিয়া, এগুলো অ্যাটাক করবে, ফলে ধানটা নষ্ট হয়ে যাবে। তো প্রথমত কি করা হয়, এই ধানগুলোকে
রোদে ভালো করে শুকিয়ে নেওয়া হয়, ভালো করে শুকাতে হবে, কারণ ভিজে ভিজে ভাব থাকলে না তাতে ছত্রাক বেশি দ্রুত অ্যাটাক করতে পারে, আটকে যাবে। তার জন্য এটাকে ভালো করে শুকিয়ে নেওয়া হবে রোদ্দুরে। শুকিয়ে নেওয়ার পরে এগুলোকে বস্তার মধ্যে করে ভরে হোক বা কোনো একটা গোলা বানানো হয়, দেখবে ধানের গোলা বানানো হয়, গ্রামাঞ্চলে দেখলে বুঝতে পারবে, ধানের গোলা বানানো হয় এবং তার মধ্যে রেখে দেওয়া হয়, বা স্টিলের বা ধাতব পাত্রের মধ্যে, ধাতব বড় বড় পাত্রের মধ্যে ওই শস্যগুলোকে বা ধানগুলোকে রেখে দিতে পারি। তো সেইভাবে আমরা মজুত করতে পারি। এটা সাধারণত অল্প পরিমাণে চাষবাস করলে এইটা করে থাকি। বেশি পরিমাণে চাষ করলে কি করা হয়, শস্যাগার বা বায়ুহীন ঘর, অর্থাৎ বড় বড় ধাতব ট্যাঙ্ক কোয়ালিটি, বড় বড় রুম কোয়ালিটি, যার মধ্যে কোনো গ্যাস থাকে না, বায়ুহীন করে দেওয়া হয়। বা গ্যাস রাখলেও, বায়ুহীন বলতে আমি বলতে চাচ্ছি গ্যাস থাকবে হয়তো কিন্তু অক্সিজেন থাকে না, অন্য গ্যাস থাকছে, ভরে দেওয়া হয় যাতে অন্য কোনো মানে ইঁদুর ফিদুর যদি ওর মধ্যে প্রবেশ করে তাহলে যাতে মরে যায়, ইঁদুর যদি প্রবেশ করে তাহলে যাতে মরে যায়, বা ওই শস্যটাকে যাতে ধ্বংস করতে, খেয়ে ফেলতে না পারে, নষ্ট করতে না পারে, তার জন্য শস্যাগার তৈরি করা হয় বা বায়ুহীন ঘর তৈরি করা হয়। তার মধ্যে টেম্পারেচার সেম রেখে দেওয়া হয়, মানে একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার থাকে, তার বায়ুর আর্দ্রতা বেশি করে না, আর্দ্রতা একটা নির্দিষ্ট রেখে দেয়। তো শস্যাগারের মধ্যে এইরকম একটা অবস্থা থাকে যাতে শস্যগুলো ভালোভাবে বেঁচে থাকে, শস্যগুলো ভালোভাবে জমানো যায় অনেক দিনের জন্য। আচ্ছা, বীজ সংরক্ষণ করা হয় কিন্তু অনেক সময়, মানে যে অনেক সময় দেখা যায় এই বছরে চাষ করা হয়েছে, পরের বছরে আবার চাষ করার জন্য বীজটাকে সংরক্ষণ করে রাখা এই ধরনের রুমে, যেখানে টেম্পারেচারটাকে মেনটেন করতে পারছে, ঘিরে রাখতে পারছে, যেন কোনো ক্ষতি না হয় বীজটাকে, সেরকম করে একটা রুমের মধ্যে রাখা হচ্ছে। এবং এমনও কিছু বীজ রাখা হয় যে সমস্ত বীজ দেখা গেলো বিলুপ্তির পথে, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ বা ফসল বিলুপ্তির মুখে, সেই সমস্ত ফসলকে মানে সংরক্ষণ করে রাখা হয় যাতে সেগুলো ধ্বংস না হয়ে যায়, শেষ না হয়ে যায়। তার জন্য সংরক্ষণ রাখা হয় বীজ সংরক্ষণ কেন্দ্রে বা শস্যাগারে বা বায়ুহীন ঘরের মধ্যে এগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। তো এই হলো মোটামুটি আমাদের পার্ট 1 মোটামুটি এইগুলোই আছে, আর কিছু নেই, শেষ। পার্ট 2তে দেখা হবে খুব তাড়াতাড়ি। কেমন হয়েছে বলবে পার্ট 1টা, এখানেই শেষ করছি।